আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজিনা পৃথা। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। সার্বভৌমত্ব রক্ষায় হুমকি প্রতিহত করার প্রস্তুতি থাকতে হবে সশস্ত্র বাহিনীর, বললেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন। বাসচাপায় পা হারানো রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ না দেওয়ায় গ্রিন লাইন পরিবহনের ম্যানেজারকে হাইকোর্টে তলব। গণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে, বলছে বিএনপি। রাজধানীতে প্রতিবাদ সমাবেশ। আদেশ মেনে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধ না করা পরিবেশকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অ্যাডকোর। কেবল অপারেটরদের ক্লিন ফিট চালানোর অনুরোধ। এবং রাজধানীর মিরপুর থেকে অপহৃত হোমিওপ্যাথি ডাক্তারকে টাঙ্গাইলের মধুপুর ভাওয়াল বন থেকে উদ্ধার, জড়িত 6 জনকে গ্রেফতার। এবারে বিস্তারিত। যুদ্ধ নয়, তবে কেউ যদি সার্বভৌমত্ব রক্ষায় হুমকি হয় বা আক্রমণ করে, তাহলে প্রতিহত করার প্রস্তুতি থাকতে হবে সশস্ত্র বাহিনীর। রাজধানীর শেরে বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করতে এসে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তি রক্ষায় নিয়োজিত সৈন্যদের আরও প্রশিক্ষিত করে গড়ে তোলারও তাগিদ দেন তিনি। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের ধারাবাহিকতায় এবার নিজের অধীনে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 3 বাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনী ও প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নিজেদের সক্ষম করে গড়ে তুলতে হবে। সার্বভৌমত্বের প্রতি হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বড়ি তার নয়। আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেই নীতিমালা নিয়েই কিন্তু আমরা চলছি। কারোর সাথে কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করছি আলোচনার মাধ্যমে। শান্তি চাই, শান্তিপূর্ণ পরিবেশ চাই, কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তার জন্য যথাযথ জবাব আমরা দিতে পারি আর আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রক্ষা করতে পারি। সেই প্রস্তুতিটা সবসময় আমাদের থাকতে হবে। যুদ্ধের জন্য না, শান্তির জন্য আমাদের প্রস্তুতি দরকার। সততা নিয়ে কাজ করলে দেশের উন্নয়ন করা সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের আধুনিক প্রযুক্তি জ্ঞান ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এখন শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যাচ্ছে, পুলিশ বাহিনীর সদস্যরা যাচ্ছে, সবাই যাচ্ছে। আমাদের যারা সেখানে যাবে, আমি মনে করি বিশ্ব পরিবর্তনশীল, সেখানে প্রযুক্তিও পরিবর্তন হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আছে। সেই সাথে সাথে যুদ্ধের সরঞ্জাম থেকে শুরু করে সর্বক্ষেত্রেই একটা পরিবর্তন আসে, আধুনিকতা আসে, নতুনত্ব আসে। কিন্তু আমাদের যারা সেখানে যাবে তারা সব বিষয়ে পারদর্শী থাকবে, সেটাই আমি চাই। দেশের অন্যান্য খাতের মতো প্রতিরক্ষা খাতকেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। আপিল বিভাগের নির্দেশের পরও বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে গ্রিন লাইন পরিবহন 50 লাখ টাকা ক্ষতিপূরণ না দেওয়ায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। ওই পরিবহন সংস্থার ব্যবস্থাপককে দুপুরের মধ্যে আদালতে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদের এ নির্দেশনা দেন। আদালত বলেছেন, আদেশ মানতে না চাইলে গ্রিন লাইন পরিবহনের মালিককে গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের সব গাড়ি জব্দ করে নিলামে তুলে ক্ষতিপূরণ আদায় করা হবে। উন্নত চিকিৎসা বঞ্চিত করে খালেদা জিয়াকে সরকার হত্যার নীল নকশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দলের প্রতিবাদ সমাবেশে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, ক্ষমতাসীনদের প্রতিহিংসার কারণেই খালেদা জিয়ার মুক্তি মিলছে না। অন্যায় অবিচারের শৃঙ্খল ভেঙে গণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও জানান রিজভী। পরে বিক্ষোভ মিছিল করে মহিলা দল। বেগম খালেদা জিয়া তিনি অন্যায়ের, প্রতিহিংসার, জিহাংসার শিকার, তাই তাকে বন্দী করে রাখা হয়েছে। তার চিকিৎসা করতে দিচ্ছেন না। সুস্থ মানুষ কারাগারে হেঁটে গেলেন, এখন তিনি হাঁটতে পারছেন না, হুইল চেয়ার ব্যবহার। অন্যায় অবিচারের শৃঙ্খল, এই লৌহ শৃঙ্খল ভেঙে
আপনার যে গণজোয়ার তৈরি হবে, এই গণজোয়ার আপনি ঠেকাতে পারবেন না। সরকারের নির্দেশনার পরও বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধ না করা পরিবেশকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো। একই সঙ্গে কেবল অপারেটরদের ক্লিন ফিট চালানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি। অ্যাডকোর কার্যনির্বাহী পরিষদের বৈঠক থেকে এই অনুরোধ জানানো হয়। এদিকে সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে অ্যাডকোর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধ করার জন্য যেসব অপারেটর এখনো ক্লিন ফিট সম্প্রচার করছে না, তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার দাবি জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো। অ্যাডকোর বৈঠক থেকে বলা হয়, বিদেশি কোনো চ্যানেল বন্ধ হোক এটা তারা চান না, তবে আইন মেনে ওইসব চ্যানেল বিজ্ঞাপন ছাড়া প্রচার করতে হবে। যারা ডিস্ট্রিবিউটার আছে তাদেরকে বলা হয়েছে দ্যাট ক্লিন ফিড সহ তাদেরকে বিদেশি চ্যানেলগুলি দেখাইতে হবে, ক্লিন ফিড ছাড়া তারা পারবে না। অ্যাডকোর বৈঠকে সর্বসম্মতিক্রমে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয় মাছরাঙা টিভির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে। টেলিভিশন শিল্পের উন্নয়নে সব পক্ষকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের যত রকম সহযোগিতা করা দরকার সরকারকে বা তথ্য মন্ত্রণালয়কে আমরা দিব। যে দুইটি অর্গানাইজেশন, একটা হচ্ছে নেশন ওয়াইড এবং জাদু, তারাও এই দেশেরই সন্তান, তাদের ব্যবসায়ী দেশে, এবং আমি বিশ্বাস করি তারাও আমাদেরকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে একটা এমিকেবল একটা সিদ্ধান্ত হবে। এদিকে অ্যাডকোর নতুন কমিটির সাথে দেখা করে টেলিভিশনের উন্নয়নে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতারা। মালিকদের কাছে কর্মী ছাঁটাই বন্ধ, বেতন ভাতা নিয়মিত করার দাবি জানায় সংগঠনটি। আমরা মনে করি যে যদি আমরা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধ করতে পারি এবং যদি আমরা কেবল অপারেটরদের কাছ থেকে তাদের যে টাকাটা তারা তুলে সেটার একটা অংশ যদি আমরা পাই, তাহলে টেলিভিশন ইন্ডাস্ট্রির ক্রাইসিসটা, ফিনান্সিয়াল ক্রাইসিসটা দূর হবে। যে দুই কর্তৃপক্ষ বিদেশি বিজ্ঞাপন বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে যাচ্ছেন, তারাও কিন্তু আমাদের বন্ধু স্থানীয়। তাদের সঙ্গে আমরা আশা করব অ্যাডকো কথা বলুক, তাদেরকে এক টেবিলে নিয়ে বসুক। সবার সহযোগিতা থাকলে দ্রুত টেলিভিশন শিল্পের উন্নয়ন সম্ভব বলে মনে করেন টেলিভিশন মালিক এবং সাংবাদিক নেতারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মিরপুর থেকে অপহৃত হোমিওপ্যাথি ডাক্তারকে টাঙ্গাইলের মধুপুর ভাওয়াল বন এলাকার একটি বাসা থেকে উদ্ধার করেছে র্যাব। অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, পরিকল্পনা অনুযায়ী রোগী সেজে এক মহিলা ওই ডাক্তারের কাছে যায়। এরপর তার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে ওই মহিলা তাকে বাসায় নিয়ে যায়। এক পর্যায়ে অপহরণকারী চক্রের সদস্যরা তাকে মারধর করে এবং পরিবারের কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে র্যাব 4-এর গোয়েন্দারা অভিযান চালিয়ে অপহৃত ডাক্তারকে উদ্ধার করে। নারীর প্রেমের ফাঁদে ফেলার কৌশল অবলম্বন করা হয়, সেহেতু ভিকটিম অধিকাংশ ক্ষেত্রে বাইরে এসে কারো কাছে সত্যটা প্রকাশ করতে চায় না। 50,000 পায়, 50,000 পেয়েই তারা সন্তুষ্ট থাকে। তার মানে এটার জন্য যে পিড়াপিড়ি করবে বা আরও ব্যাপক কোনো কিছু করবে তা এরা করে না। এরকম একটা ঘটনাও ঘটেনি যে তারা এই অপহরণ করে খুন করেছে। এবারে জানাবো শেয়ার বাজার সংবাদ। প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য 12.5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 31 ডিসেম্বর 2018 সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময়ে ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 99 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 23 টাকা 23 পয়সা। আগামী 16 মে বেলা 11টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 28 এপ্রিল। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন 1500 কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন 400 কোটি টাকা রয়েছে। গত 12 মার্চ ব্যাংকের বোর্ড সভায় অনুমোদিত মূলধন 500 কোটি টাকা করার সিদ্ধান্ত হয়, কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরামর্শ অনুযায়ী ব্যাংকটির অনুমোদিত মূলধন 500 কোটি টাকার পরিবর্তে 1500 কোটি টাকা করার সিদ্ধান্ত নেয়। ব্যাংকটির বিশেষ সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হবে।
গ্রামীণফোন লিমিটেডের কাছে সরকারের পাওনা 12,579 কোটি 95 লাখ টাকা আদায়ে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। গ্রামীণফোনের ওপর পরিচালিত নিরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে এই বকেয়া পরিশোধের দাবি জানানো হয়েছে। এর মধ্যে বিটিআরসি পাওনা 8,494 কোটি 1 লাখ টাকা, আর জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা 4,085 কোটি 94 লাখ টাকা। পাওনা টাকা পরিশোধের জন্য গ্রামীণফোনকে 10 কার্যদিবস সময় দেওয়া হয়েছে। ঢাকা ব্যাংক এবং জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 10 এপ্রিল বিকেল 3টায় ঢাকা ব্যাংক এবং 11 এপ্রিল দুপুর 2:45 মিনিটে জনতা ইন্স্যুরেন্সের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি দুটির সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। স্কয়ারনেট কম্পোজিটের শেয়ার লেনদেন আগামী 9 এপ্রিল থেকে শুরু হবে। গত 7 মার্চ শেয়ার হোল্ডারদের বিও হিসাবে কোম্পানিটির শেয়ার জমা হয়েছে। এছাড়া উভয় স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে। বুক বিল্ডিং পদ্ধতিতে 3,98,95,833টি সাধারণ শেয়ার ছেড়ে 150 কোটি টাকা উত্তোলন করে কোম্পানিটি। এর মধ্যে 45 টাকা মূল্যে যোগ্য বিনিয়োগকারীদের এবং 40 টাকা মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হয়। হাসপাতালগুলোতে অগ্নি নিরাপত্তা বাড়াতে ফায়ার ফাইটিং যন্ত্রপাতি পরীক্ষার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিবালয়ের বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই নির্দেশনা দেন। এই সময় বাংলাদেশের স্বাস্থ্য পরিস্থিতির সার্বিক অবস্থা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার হাসপাতালগুলোর মান উন্নয়নে দরকারি সব সহায়তা দিতে প্রস্তুত। এ সময় আগামী 7 এপ্রিল দেশব্যাপী বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করতে সরকারি পরিকল্পনার কথা তুলে ধরা হয়। জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কৃষির আধুনিকায়ন জরুরি বলে মনে করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, সনাতন প্রযুক্তির পরিবর্তন করে খামার যান্ত্রিকরণের পাশাপাশি কৃষিতে উন্নত প্রযুক্তির সমন্বয়ে কাজ করছে সরকার। রাজধানীতে বসুন্ধরা কনভেনশন সেন্টারে 9ম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন। ভারত, চীন, থাইল্যান্ড সহ বিশ্বের 16টি দেশ এবারে এগ্রোটেক বাংলাদেশ নামের এই মেলায় অংশ নিয়েছে, যেখানে প্রদর্শিত হচ্ছে আধুনিক সব কৃষি প্রযুক্তি। 3 দিনের এই মেলা চলবে আগামী 6 এপ্রিল পর্যন্ত। Agriculture contribution is more than 100 billion, that is 180 billion. Agriculture contribution has to be increased, but in volume, but other sector has to be in competitive in much more way, with the aim that the peoples of the village could live in a peaceful and all the facility will be reached there. ঢাকার ধামরাইয়ের আমসিবুর সেসিফ মডেল হাই স্কুলের ভবনের চারপাশ জুড়ে রয়েছে মৌমাছির অর্ধশত মৌচাক। স্কুল প্রাঙ্গণে প্রতি মুহূর্তে আনাগোনা করছে হাজার হাজার মাছি। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিবেশীদের কাউকে ক্ষতি করে না এই মৌমাছি। এরই মধ্যে স্কুলটি এলাকার মানুষের কাছে মৌমাছির স্কুল হিসেবে পরিচিতি লাভ করেছে। স্কুলে আমাদের বারান্দায় অনেকগুলো চাক পাই, 70টি চাক আছে। তো এগুলো শীতের মৌসুমে আসে। ভালো লাগে, এই স্কুলে অনেক মৌমাছি আছে, এরা আমাদের ক্ষতি করে না। এরাও কোনো ক্ষতি করে না, ছেলেমেয়েরা ওদের ডেল দেয় না বা কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করে না। সাফারের আশেপাশে কিছু ধামরাই নয়াটা এলাকায় দেখেন প্রচুর আপনার এখানে সরিষা ক্ষেত আছে, মানে যখন সিজন বিশেষ করে এই সময়টা যাচ্ছে। তো এই সময় কিন্তু ওই সরিষা ক্ষেতের আশেপাশে যেসব বিল্ডিং বা উঁচু গাছগুলো আছে সেখানে কিন্তু তারা চাকগুলো করে, মৌমাছি চাক যেটা। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। অসময়ে বৃষ্টি আর বাজারে দাম কম হওয়ায় রাজবাড়ীতে পেঁয়াজ চাষিদের এবছর ব্যাপক ক্ষতি হয়েছে। লাভের আশায় পেঁয়াজ চাষ করে বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে 10 থেকে 15,000 টাকা। চাষিদের দাবি, আমদানি বন্ধ হলে কিছুটা হলেও দাম বাড়তে পারে পেঁয়াজের। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, একই ফসল চাষ না করে বিভিন্ন ফসল চাষ করলে ক্ষতির পরিমাণ কম হতো। এবছর রাজবাড়ী জেলায় পেঁয়াজ আবাদ হয়েছে 28,295 হেক্টর জমিতে।
আমাদের সেচ দিয়ে সার দিয়ে জোন দিয়ে আমাদের পাখিতে 15,000-16,000 টাকা খরচ হয়েছে। এখন সেটাই পাচ্ছি আমরা 5,000-6,000 টাকা। পিএস লাগাইছি 30,000 টাকা খরচ, 15,000 টাকার পিএস পাইছি আর 15,000 টাকা আমার লস। আর এক মন পেঁয়াজ যদি আমরা 200 টাকা করে বেশি, আমরা সাধারণ মানুষ, কৃষি প্রধান ফ্যামিলি আমাদের, আমরা চলবো কি করে, বাঁচবো কি করে? কৃষকদেরকে সবসময় বলি আপনারা একই ফসল বারবার না করে যেটা লাভজনক ফসল সেটা করেন, এবং সেইভাবে আমরা তাদেরকে পরামর্শ দিতেছি। যেমন এখন কৃষকেরা পেঁয়াজ চাষ না করে তারা গম করতে পারে, ভুট্টা করতে পারে। ভুট্টা এখন একটি লাভজনক ফসল। পার্টেক্স খেলার খবর। কার্ডিফ সিটিকে 2-0 গোলে হারিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে 6 মিনিটে কেভিন ডি ব্রাইনার গোলে এগিয়ে যায় ম্যান সিটি। 44 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেরোয় সানে। এই জয় 32 ম্যাচ শেষে 80 পয়েন্ট নিয়ে লিভারপুলকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভকে 3-0 গোলে হারিয়ে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখল চেলসি। জিরো হ্যাজার্ড আর লোফটাস চিকের গোলে সেরা 4-এর আশাও টিকে রইল তাদের। দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথম হারের মুখ দেখলেন জিনেদিন জিদান। ভ্যালেন্সিয়ার কাছে তার দল হেরেছে 2-1 গোলে। ভ্যালেন্সিয়ার মাঠে ম্যাচের প্রায় 70% বলের দখল ধরে রেখেও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল পায়নি রিয়াল। গ্যারেথ বেল আর ইসকোকে মাঠে নামিয়ে সফলতা আসেনি। 35 মিনিটে গনসালো গুয়েডেস এগিয়ে দেন স্বাগতিকদের। ম্যাচের 7 মিনিট বাকি থাকতে ইজাকুয়েল গেরে ব্যবধান দ্বিগুণ করেন। অতিরিক্ত সময়ে করিম বেনজেমা সান্ত্বনার 1 গোল করলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে। স্প্যানিশ লা লিগার 30 ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন 57। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। সার্বভৌমত্ব রক্ষায় হুমকি প্রতিহত করার প্রস্তুতি থাকতে হবে সশস্ত্র বাহিনীর, বললেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন। বাস চাপায় পা হারানো রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ না দেয়ায় গ্রিন লাইন পরিবহনের ম্যানেজারকে হাইকোর্টে তলব। গণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে, বলছে বিএনপি। রাজধানীতে প্রতিবাদ সমাবেশ। আদেশ মেনে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধ না করা পরিবেশকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অ্যাডকোর। কেবল অপারেটরদের ক্লিন ফিট চালানোর অনুরোধ। এবং রাজধানীর মিরপুর থেকে অপহৃত হোমিওপ্যাথি ডাক্তারকে টাঙ্গাইলের মধুপুর ভাওয়াল বন থেকে উদ্ধার, জড়িত 6 জনকে গ্রেফতার। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।